দর্শক, একটা অন্যরকম খবর। আদালতে পলক বলেছেন 5 হাত লম্বা 4 হাত চওড়া সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে। না, নিঃসন্দেহে এটা খুবই অন্যায় কাজ, এটা করা উচিত না। যেহেতু সরকার একটা মানবাধিকারের দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে, আইনানুগ পথে সবকিছু মীমাংসা করার চেষ্টা করছে, সবকিছু যে ঠিক মতো হচ্ছে তাও না, কিন্তু মূল লক্ষ্যটা কিন্তু সেভাবে এগোচ্ছে। এখানে জুনায়েদ আহমেদ পলক এমপি ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, সুতরাং তিনি ডিভিশন পাবেন, এটা হচ্ছে আইনের বিধান। তার বদলে তাকে কারাগারে 5 হাত লম্বা 4 হাত চওড়া সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত, অর্থাৎ এটা সম্ভবত ফাঁসির দণ্ডপ্রাপ্তদেরকে যে ধরনের সেলে রাখা হয় ঠিক সেই ধরনের সেলে রাখা হয়েছে। দর্শক, জানি না সরকারের এই ক্ষেত্রে বক্তব্য কি, কিন্তু যেহেতু তিনি বলছেন তাহলে এটার একটা ভিত্তি আছে। আজকে আদালতে এটি বলেছে। আদালতে এক ব্যক্তির, শাহবাগে এক ব্যক্তির নিহতের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতার দেখানো হয়েছে নতুন একটি মামলায়। সেই মামলায় তিনি আদালতের অনুমতি চেয়ে বক্তব্য রাখেন। তিনি আদালত যখন তাকে অনুমোদন দেয় তখন তিনি বলছেন যে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না। 5 হাত লম্বা 4 হাত চওড়া সেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না। এই কারাগারে বেশিরভাগ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদের মধ্যে তাকে রাখা হয়েছে। এটা তো ঠিক হলো না। পলক তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত কোনো আসামি না যে তাকে তাদের সঙ্গে রাখা হবে। এই সময় আদালত পলককে লিখিত আকারে আবেদন দাখিল করতে পারেন, পরে আদালত গ্রেপ্তার দেখানোর পর আবেদন মঞ্জুর করেন। যাই হোক, ঘটনাটা হচ্ছে, আমি এই প্রসঙ্গে অন্য একটি কথা বলতে চাই। আজকে এই অন্তর্বর্তী সরকারের ধরেন 3.5 মাস আমরা দেখছি যারাই অ্যারেস্ট হচ্ছে তাদেরকে কিন্তু হয় রিমান্ডে নিচ্ছে, রিমান্ডের পরে আদালত থেকে কারাগার, অর্থাৎ রিমান্ড আদালত কারাগার ঘুরছে। এটা সম্পূর্ণ একটা আইনানুগ পন্থাই কিন্তু সবকিছু হচ্ছে। একজন সরকারের, বিগত সরকারের কোনো মন্ত্রী নেই, এমপি নেই, যাদের পরিবার বা অন্য কেউ অভিযোগ করেছে তাদেরকে গুম করে রাখা হয়েছে, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এটা অবশ্যই অন্যায়, কিন্তু এর চেয়ে বহুগুণ অন্যায় বিগত 15 বছরে বিএনপি জামাতের অনেক শীর্ষস্থানীয় নেতাদেরকে কি অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছে। ব্রিগেডিয়ার আজমি দেখেন, আয়না করে 8 বছর নাকি 10 বছর তিনি ছিলেন। অনেকে যুবক বয়সে গেছেন, বৃদ্ধ হয়ে বের হয়েছে। 10টা বছর যদি চলে যায়, 8টা বছর চলে যায়, এবং এই গুম অবস্থায়, নিখোঁজ অবস্থায় কতজন মারা গেছে তার কোনো হদিশ নেই। কত গুমের অভিযোগ এখন পড়ছে। তো সেই কারণে বলছি, একটা বিভীষিকাময় সময় ছিল। এই সরকারকে বলা হচ্ছে অনির্বাচিত সরকার, অসাংবিধানিক সরকার। তারপরে সব কিন্তু তারা নিয়ম মাফিক এগোনোর চেষ্টা করছে। এই যে ব্যত্যয় ঘটছে বলেই তো আজকে পলক কথা বলার সুযোগ পাচ্ছে, কিন্তু সবাই তো আর এই কথা বলেনি পলকের মতন। তার মানে বাকিদের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আওয়ামী লীগ আমলে কি হচ্ছে, আমি শুধু তুলনা করছি, আমি এটাকে সাপোর্ট করছি না যে পলকের সাথে সে আচরণ। শুধু কল্পনা করেন, আমরা এটাকেই মনে করছি। আমি প্রথমেই তো বললাম যে এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন একটু, এই ধরনের যখন আলোচনায় আসবে তখন তো প্রতিপক্ষ, যেটা আমরা দেখতাম যে যখন আলোচনা হতো বিএনপির কেউ কথা বলতো, তখন সাথে সাথে আওয়ামী লীগের ওই হাওয়া ভবনের দুর্নীতি ও মুক্ত কিছু ওই সমস্ত কাহিনী নিয়ে আসতো। কিন্তু এই কাহিনী তো বেশি দিনের না। 15 বছরে গুম, খুন, নির্যাতন, ক্রস ফায়ার, সেই ঘটনাগুলো চিন্তা করেন। তখন তো একটা আইনানুগ সরকার ছিল না, যদিও আমি মনে করি যে এটা একদম ইলিগাল গভর্নমেন্ট ছিল 15 বছর, 14, 18 আর 24, এটা কোনোভাবেই স্বীকৃতি দেওয়া যায় না। তারপর আওয়ামী লীগ তো দাবি করে এটা আইনানুগ সরকার ছিল। তা আইনানুগ সরকারের মধ্যে আয়নাঘর কোথা থেকে কেন আসে, গুম কেন আসে, ক্রস ফায়ার কেন আসে, এনকাউন্টার কেন আসে? সেজন্য বলছি যে এখন আওয়ামী লীগের অনেকে অভিযোগ করছে, যখন অভিযোগ তারা করবেন আমি প্রতিবাদ করছি, আমি তো আর আওয়ামী লীগ করি না, আমারটা হয়তো মানায়, কিন্তু এইসব ঘটনা নিয়ে যখন নাকি আওয়ামী লীগের কেউ কথা বলবেন তখন কিন্তু যে কেউ বলবেন যে তোমাদের সময় তো আমরা কি করছিলাম,
এই ঘটনাগুলির ব্যাপারে একটু ব্যাখ্যা দাও, কি বলবে তারা? আমি শুধু এইটাই ভাবছি, সেই ভাবনাটা আপনাদের সামনে নিয়ে আসলাম। কিন্তু কোনোভাবেই আমি এইটা বলবো না যে এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা বেআইনি কোনো কাজ করুক, বরং নিয়ম মাফিক যা যা করার দরকার সেগুলো তাদের করা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।